ওয়েলকাম টু ডিমার্স 365। আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর অনেকটি সেট আপলোড করেছি। আজকে আমরা জেনারেল নলেজের উপর আরেকটি নতুন সেট করাবো। তোমরা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যেখানে তোমাদের কিন্তু যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ডাব্লিউবিসিএস থেকে শুরু করে, নার্সিং থেকে শুরু করে, ডাব্লিউপি থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, সিজিএল থেকে শুরু করে বিভিন্ন যত ধরনের এক্সাম হয় সমস্ত এক্সামে কিন্তু তোমরা এখানে ভিডিও পেয়ে যাবে এবং সেটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, আজকে 1 নম্বর প্রশ্ন দেখো, সুলতানি আমলে ইকতা ব্যবস্থা চালু করেন কে? ইকতা ব্যবস্থা কে চালু করেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন না আলাউদ্দিন খলজি? তো এখানে দেখো, এই যে ইকতা ব্যবস্থা, এই ইকতা ব্যবস্থা তোমার চালু করেন ইলতুৎমিশ। অপশন নাম্বার বি তোমার সঠিক হবে ইলতুৎমিশ। এবং দেখো, শুধু চালুর ক্ষেত্রে তোমাকে পরীক্ষায় দেবে কখনোই নয়, কারণ ইকতা একটা কি কর ব্যবস্থা, একটা ওকে, একটা কর ব্যবস্থা, এটা একটা কর ব্যবস্থা। এবার তোমাকে হয়তো প্রশ্ন করতে পারে, তাহলে এই ইকতা ব্যবস্থা কে অ্যাবলিশ বা বন্ধ করেছিলেন? তা দেখো, ইকতা সিস্টেম বা ইকতা ব্যবস্থা, ইকতা ব্যবস্থা বন্ধ করেন মনে হবে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি। তাহলে আলাউদ্দিন খলজি কিন্তু এই ইকতা ব্যবস্থাটি কি বলতো বন্ধ করেন। চল নেক্সট প্রশ্ন দেখি আমরা। কে নিজেকে জিল ই ইলাহি, দেখো, জিল ই ইলাহি বলে ঘোষণা করেন? আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুঘলক, বলবন না আকবর? তাহলে এখানে দেখো, জিল ই ইলাহি নামে যিনি ঘোষণা করেন তিনি হলেন বলবন। অপশন নাম্বার সি তোমার সঠিক হবে বলবন। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, আরেকটা প্রশ্নের উত্তর বলবে যে আলাউদ্দিন খলজির কি উপাধি ছিল বলো তো একটু দেখি। আলাউদ্দিন খলজির কি উপাধি ছিল? মনে হবে দ্বিতীয় আলেকজান্ডার। দ্বিতীয় আলেকজান্ডার। মনে থাকবে, তাহলে দ্বিতীয় আলেকজান্ডার উপাধি ছিল কিন্তু আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন দেখো, নাম্বার 3 প্রশ্ন দেখো তোমরা, একটু দাঁড়াও। 3 নম্বর প্রশ্ন দেখো, তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে? মোহাম্মদ বিন তুঘলক, গিয়াসউদ্দিন তুঘলক, ফিরোজ শাহ তুঘলক না নাসিরউদ্দিন? তাহলে এখানে দেখো, সঠিক উত্তর হবে অপশন নাম্বার তোমার বি, গিয়াসউদ্দিন তুঘলক। তাহলে গিয়াসউদ্দিন তুঘলক কিন্তু এই তুঘলক বংশের প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, নাম্বার 4, দিন ই ইলাহি, এই দিন ই ইলাহি কে চালু করেন বা কোন সালে দিয়েছে, এখানে কত সালে? তাহলে কত সালে দিন ই ইলাহি চালু করা হয়? 1575 সাল, 1581 সাল, 1605 সাল না তোমার 1526 সালে? তাহলে এখানে দেখো, দিন ই ইলাহি তোমার চালু করা হয় অপশন নাম্বার বি, 1581 সালে। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে 1581 সালে দিন ই ইলাহি তোমার চালু করা হয় এবং এই দিন ই ইলাহি যিনি চালু করেন তিনি হলেন আকবর। মনে থাকবে প্রত্যেকের? তাহলে আকবর এই দিন ই ইলাহি চালু করেন। এবং দেখো, পরীক্ষায় আরেকটি প্রশ্ন পড়বে যে দিন ই ইলাহি প্রথম কে গ্রহণ করেন বা এর মধ্যে কে, মানে এর মধ্যে কে এন্ট্রি করে প্রথম? তাই প্রথম গ্রহণ করেন তার নাম তোমার মনে রাখবে বীরবল। তার নাম কিন্তু বীরবল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা। নাম্বার 5 দেখি আমরা, কুতুব মিনার নির্মাণ শুরু করেন কে? কুতুব মিনার কে নির্মাণ শুরু করেন? ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, ফিরোজ শাহ তুঘলক না আলাউদ্দিন খলজি? তাহলে কুতুব মিনার নির্মাণ শুরু করেন অবশ্যই অপশন নাম্বার বি হবে তোমার কুতুবউদ্দিন আইবক। কুতুব মিনারের কাজটি শুরু করেন। আচ্ছা বলো, কুতুব মিনার কোথায়? মনে হবে দিল্লিতে।
কুতুব মিনার কিন্তু দিল্লিতে অবস্থিত। 1 নম্বর প্রশ্ন। আরেকটা প্রশ্ন করবে যে কুতুব মিনার দেখো শুরু করেন কুতুবউদ্দিন আইবক, কিন্তু তিনি কিন্তু এটা কমপ্লিট করতে পারেননি। তিনি মারা যাওয়ার পর কে এটিকে কমপ্লিট করেন, পরীক্ষায় তোমাকে বারবার প্রশ্ন করবে। তাহলে এটি কিন্তু এই কাজ কমপ্লিট বা সম্পূর্ণ করেন তিনি হলেন ইলতুৎমিশ। তাহলে ইলতুৎমিশ কিন্তু এই কুতুব মিনারের কার্য পুরোপুরি সম্পূর্ণ করেন। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 6। শেরশাহ সূরির রাজধানী কোথায় ছিল? শেরশাহ সূরি এর রাজধানী কোথায়? আগ্রা, দিল্লি, পাটলিপুত্র না তোমার সাসারাম? তাহলে শেরশাহ সূরির যে রাজধানী ছিল বিহারের সাসারামে। অপশন নাম্বার ডি তোমার সঠিক হবে, বিহারের সাসারাম। এরপর দেখো গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন? আকবর, শেরশাহ সূরি, বাবর না আলাউদ্দিন খলজি? তাহলে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড শুরু করেন অপশন নাম্বার বি, শেরশাহ সূরি। ওকে, এবং পরীক্ষায় তোমাকে এভাবেও প্রশ্ন করবে যে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কোথায় থেকে কোথায় অবস্থিত ছিল। দেখো আফগানিস্তানের কাবুল থেকে বাংলাদেশের সোনারগাঁও। ওকে, তাহলে এটা তৈরি করা হয়েছিল কোথায় থেকে? তোমার আফগানিস্তানের কাবুল থেকে একদম বাংলাদেশের সোনারগাঁও পর্যন্ত। এবং দেখো এখন তোমাকে প্রশ্ন এমনও দিতে পারে, কি বলতো, বলবে বর্তমানে ভারতবর্ষের কোথায় থেকে কোথায় গ্র্যান্ড ট্যাঙ্ক অবস্থিত। গ্র্যান্ড ট্যাঙ্ক যে রোড বা জিটি রোড, একে বলা হয় জিটি রোড, মনে রাখবে, একে বলা হয় জিটি রোড। ওকে, তাহলে বলবে বর্তমানে কোথায় থেকে কোথায় অবস্থিত। তাহলে আমরা মনে রাখবো যে বর্তমানে কোথায়? ভারতের অমৃতসর থেকে কলকাতা। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে বর্তমানে ভারতের অমৃতসর থেকে কলকাতা পর্যন্ত এই গ্র্যান্ড ট্যাঙ্ক রোডটি কিন্তু রয়েছে। এবং দেখো আবার প্রশ্ন করতে পারে যে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এর আরেকটি নাম কি? মনে রাখবে সড়ক-ই আজম। মনে রাখবে আরেক অপর নাম মনে রাখবে সড়ক-ই আজম। ওকে, তাহলে মনে রাখবে অবশ্যই যে অপর নাম কিন্তু সড়ক-ই আজম। ওকে, চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 8। ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? সাহারা মরুভূমি, থর মরুভূমি, গোবি মরুভূমি না কালাহারি মরুভূমি? তাহলে অবশ্যই তোমরা এটি পারবে, থর মরুভূমি। আর এই থর মরুভূমি কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে অবস্থিত এই থর মরুভূমি। এবং এই থর মরুভূমির মধ্য দিয়ে একটা নদী প্রবাহিত হয়, সেই নদীর নাম বলতো কি? লুনি নদী। মনে রাখবে লুনি নদী। তাহলে পরীক্ষা দিতে পারে যে থর মরুভূমির মধ্য দিয়ে কোন নদীটি প্রবাহিত হয়? লুনি নদী। আবার এটাও প্রশ্ন করবে যে রাজস্থানে মরুভূমিতে একটি গুরুত্বপূর্ণ হ্রদ অবস্থিত, সেই হ্রদটার নাম কি? মনে রাখবে সম্বর হ্রদ। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 9। দেখো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? যোগ জলপ্রপাত, দুধসাগর জলপ্রপাত, কুঞ্চিকল জলপ্রপাত না শিব সমুদ্রম জলপ্রপাত? তাহলে সর্বোচ্চ জলপ্রপাত তোমার প্রত্যেকে মনে রাখবে, এটা হবে তোমার কুঞ্চিকল জলপ্রপাত। কোথায় অবস্থিত? কর্ণাটকে। তাহলে কর্ণাটকে অবস্থিত তোমার কি বলো সর্বোচ্চ জলপ্রপাত। শিব সমুদ্রম কোথায়? এটাও মনে রাখবে কর্ণাটকে, অবস্থিত শিব সমুদ্রম। দুধসাগর কোথায়? মনে রাখবে দুধসাগর গোয়াতে। এবং যোগ জলপ্রপাত কোথায়? এটাও কিন্তু কর্ণাটকে অবস্থিত। ক্লিয়ার প্রত্যেকের? চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 10। নীলগিরি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু না উপরের কোনটি নয়?
নীলগিরি পাহাড় অবস্থিত দেখো মনে রাখবে 3টি রাজ্যের মধ্যেই, উপরে সবগুলি, কোনোটি নয় না সবগুলি, উপরে সবকটি, হ্যাঁ, তাহলে 3টি রাজ্যের মধ্যে কিন্তু নীলগিরি পাহাড় অবস্থিত। এবার প্রশ্ন করতে পারে নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? আমরা কি বলবো? দোদা বেতা, দোদা বেতা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 11। ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যে রয়েছে? ভারতের দীর্ঘতম সব থেকে লংগেস্ট উপকূল রেখা কোথায়? কেরালা না অন্ধ্রপ্রদেশ না গুজরাট না উড়িষ্যা? তাহলে ভারতের সবচেয়ে দীর্ঘতম রাজ্য গুজরাট, যার কিন্তু সবচেয়ে দীর্ঘতম উপকূল সীমারেখা রয়েছে। ক্লিয়ার প্রত্যেকের? অবশ্যই পরীক্ষা মনে রাখবে। এবং যদি কখনো বলে দক্ষিণ ভারতের, তাহলে আমরা বলবো অন্ধ্রপ্রদেশ। যদি পরীক্ষায় তোমাকে বলে যে দক্ষিণ ভারতের সবচেয়ে দীর্ঘতম উপকূল সীমারেখা কার রয়েছে, আমরা বলবো অন্ধ্রপ্রদেশের। এবং এটাও প্রশ্ন করতে পারে তাহলে যে ভারতের মোট উপকূলের সীমারেখা কত? তাহলে আমরা বলবো কত? ৭,৫১৬.৬ কিলোমিটার। ক্লিয়ার প্রত্যেকের? এখানে ইনক্লুডিং থাকবে, ইনক্লুডিং কার কার সাথে? লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর, এই সমেত কিন্তু তোমার ৭,৫১৬.৬ কিলোমিটার। তো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 12। ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি? বৃহত্তম বদ্বীপ কোনটি ভারতের? কৃষ্ণা, গোদাবরী, গঙ্গা, ব্রহ্মপুত্র না মহানদী? তাহলে ভারতের বৃহত্তম বদ্বীপ কিন্তু অপশন নাম্বার সি হবে, গঙ্গা ব্রহ্মপুত্র নদীর উপরে। তার নাম কি? তার নাম সুন্দরবন। তার নাম কিন্তু সুন্দরবন। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে ভারতের সবচেয়ে বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র, যার নাম কিন্তু সুন্দরবন। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, কোন রাজ্যকে 7 সিস্টার বলা হয় না? কোন রাজ্যকে 7 সিস্টার বলা হয় না? তাহলে আগে আমরা দেখি 7 সিস্টারের মধ্যে কোন কোন রাজ্য পড়ে। প্রথমে পড়বে অরুণাচল প্রদেশ, তারপরে পড়বে আসাম, তারপর দেখো আসাম, তারপর পড়বে নাগাল্যান্ড, তারপর দেখো নাগাল্যান্ড, তারপর বলবো আমরা মণিপুর, মণিপুর, তারপর দেখো মিজোরাম, মণিপুর মিজোরাম, এরপর বলবো আমরা মেঘালয়, তাহলে কটি হলো দেখি, একটা ত্রিপুরা, ত্রিপুরা, 1 2 3 4 5 6 7, এই 7টি রাজ্যকে বলা হয় তোমার 7 সিস্টার। তার মানে এখানে আসাম পেয়েছি আমি 7 সিস্টার, মেঘালয় 7 সিস্টার, মণিপুর 7 সিস্টার, তাহলে সিকিম কিন্তু আমি লিখিনি, মানে সিকিম কিন্তু 7 সিস্টারের মধ্যে অন্তর্গত নয়। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? দেখো একটু আগে আমরা পড়লাম ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি, তাহলে সর্বোচ্চ জলপ্রপাত আমরা কি বললাম বলো? কি বলো ওখানে? কুঞ্চিকল। আর সর্বোচ্চ বাঁধ যদি বলে তাহলে কি হবে? ভাকরানাঙ্গাল, হীরাকুদ, তেহরি না নাগার্জুন সাগর? তাহলে আমার এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি, তেহরি বাঁধ প্রকল্প সবচেয়ে সর্বোচ্চ বাঁধ প্রকল্প। এবং এই তেহরি বাঁধ প্রকল্প কোন নদীর উপরে? মনে রাখবে তোমরা, কারবর ভাগীরথী, ভাগীরথী নদীর উপরে কিন্তু এই তেহরি বাঁধ প্রকল্প অবস্থিত, যেটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে, উত্তরাখণ্ডে অবস্থিত। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে সর্বোচ্চ বাঁধ প্রকল্প তেহরি বাঁধ প্রকল্প, যেটি ভাগীরথী নদীর উপর অবস্থিত এবং উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে। তারপর নাগার্জুন সাগর কোন রাজ্যে বলতো? এটি বিশেষ করে কিন্তু কৃষ্ণা নদীর উপর অবস্থিত। নাগার্জুন সাগর কৃষ্ণা নদীর উপর অবস্থিত এবং এটি বিশেষ করে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ এই দুটি রাজ্যের বর্ডারে অবস্থিত। তাহলে তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশের বর্ডারে কিন্তু এই নাগার্জুন সাগরটি অবস্থিত। হীরাকুদ বাঁধ প্রকল্প মহানদীর উপর অবস্থিত, মহানদী, এবং সেটি কোথায়? উড়িষ্যা, উড়িষ্যা। ক্লিয়ার প্রত্যেকের?
এরপর ভাকরা নাঙ্গাল, তাই ভাকরা নাঙ্গাল যে তোমার বাঁধ প্রকল্প সেটি তোমার সুতলেজ বা শত্রুদ্র নদীর তীরে অবস্থিত। সুতলেজ বা শত্রুদ্র নদীর তীরে, যেখানে দেখবে এই যে ভাকরা যে বাঁধটা, এটা তোমার হিমাচল প্রদেশ। ভাকরা যে বাঁধ প্রকল্প সেটা তোমার হিমাচল প্রদেশ, এবং যে নাঙ্গাল বাঁধ প্রকল্প সেটা তোমার কিন্তু পাঞ্জাব। বলো এতগুলো মনে থাকবে কিনা বলো, খুব খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন পড়তে থাকো, অলরেডি কিন্তু তোমার পুরো অধ্যায় কমপ্লিট একদম, তাই না? তাহলে সর্বোচ্চ বাঁধ প্রকল্প তেহরি, যেটি অবস্থিত ভাগীরথী নদীর উপরে, উত্তরাখণ্ড অবস্থিত। নাগার্জুন সাগর, যেটি অবস্থিত কৃষ্ণা নদীর উপরে, যেটা কোথায় তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের বর্ডারে অবস্থিত। হীরাকুদ মহানদীর উপর অবস্থিত, যেটি কোন রাজ্যে? উড়িষ্যাতে। ভাকরা নাঙ্গাল সুতলেজ নদীর উপর অবস্থিত, যেখানে ভাকরা হিমাচল প্রদেশে, নাঙ্গাল পাঞ্জাবে। ওকে, তাহলে হিমাচল প্রদেশ থেকে পাঞ্জাবে এটি একটা এক্সটেনশন বাঁধ প্রকল্প। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? আনাইমুদি, দোদাবেতা, এলিফ্যান্ট হিল না মহেন্দ্রগিরি? তাহলে আমরা পশ্চিমঘাট পর্বতে যে সর্বোচ্চ শৃঙ্গ হয় সেটা হয় আনাইমুদি। অপশন নাম্বার এ তোমার সঠিক হবে, আনাইমুদি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এবং এটাই কিন্তু দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। ক্লিয়ার প্রত্যেক এখানে? আচ্ছা, এরপর দেখো, যদি তোমাকে পরীক্ষায় আসে পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো, পূর্বঘাট যদি তোমাকে বলে দেয়, পূর্বঘাট, তাহলে পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হয় কিন্তু জিন্দাগদা। জিন্দাগদা। তাহলে পূর্বঘাট পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ হয় জিন্দাগদা, এবং যদি জিন্দাগদা না থাকে তাহলে অবশ্যই আমরা করব মহেন্দ্রগিরি। ক্লিয়ার প্রত্যেকের? জিন্দাগদা সবচেয়ে তোমার সর্বোচ্চ উচ্চতম, আর তারপরে কিন্তু হয় মহেন্দ্রগিরি। তো যেটা আমার যদি দুটোই থাকে জিন্দাগদা আগে করব, আর যদি আমার জিন্দাগদা না থাকে তা আমরা মহেন্দ্রগিরি করব। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 16। কোন নদী বঙ্গোপসাগরে পড়ে না? গঙ্গা, মনে রাখবে গঙ্গা বঙ্গোপসাগরে অবশ্যই পড়ে। গোদাবরী অবশ্যই বঙ্গোপসাগরে পড়ে। মহানদী অবশ্যই বঙ্গোপসাগরে পড়ে, কিন্তু নর্মদা কিন্তু বঙ্গোপসাগরে পড়ে না। এই নর্মদা পড়ে তোমার খাম্বাত উপসাগরে। খাম্বাত উপসাগর। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে খাম্বাত উপসাগরে কিন্তু নর্মদা নদী পতিত হয়, এবং নর্মদার উৎপত্তিও তোমরা মনে রাখবে অমরকণ্টক। নর্মদার উৎপত্তি মনে রাখবে তোমরা যে অমরকণ্টক থেকে উৎপত্তি হয়ে খাম্বাত উপসাগরে পতিত হয়। তোমরা যদি এবার জানতে চাও যে তাহলে গঙ্গার উৎপত্তি কোথায়, তোমরা প্রত্যেকেই জানো কোথায়, বলো? গোমুখ গুহা। গোমুখ গুহা, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, সেখান থেকে উৎপত্তি হয়। গোদাবরীর উৎপত্তি কোথায়? ত্রিম্বক পাহাড়। ত্রিম্বক পাহাড় থেকে উৎপত্তি হয় গোদাবরী নদী। আর মহানদী নদীর উৎপত্তি হয় কিন্তু রায়পুরে। মহানদী উৎপত্তি হয় রায়পুর ডিস্ট্রিক্ট থেকে। থেকে দ্বন্দ্বকারণ্য রায়পুর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। মৌলিক কর্তব্য সংবিধানে যোগ করা হয় কোন সংশোধনীতে? মৌলিক কর্তব্য বা তোমার ফান্ডামেন্টাল ডিউটি, এটি অ্যাড করা হয় 40, 42, 44, 52, অবশ্যই 42 দ্বারা। কিন্তু 42 নাম্বার অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা। রাষ্ট্রপতি শাসন জারি করা হয় কোন ধারায়? রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল 352 না, 352 মনে রাখবে জরুরি অবস্থা। জরুরি অবস্থা তোমার 352-তে। 356 হবে এখানে সঠিক উত্তর। কি বলো? প্রেসিডেন্ট রুল বা রাষ্ট্রপতি শাসন। এবং 360 মনে রাখবে আর্থিক সংকটের জন্য।
আর্থিক সংকটের জন্য তোমার যে ইমার্জেন্সি জারি করা হয় সেটা তোমার ধারা নাম্বার 360-এ। আর 370-তে মনে রাখবে যে এটা কিন্তু জম্মু কাশ্মীরের একটা স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয় এই ধারা অনুসারে। জম্মু ও কাশ্মীর সম্পর্কে লিখবে এখানে, মানে মনে রাখবে। অর্থাৎ জম্মু কাশ্মীরের যে স্পেশাল যে স্ট্যাটাস ছিল তোমার আগে, সেটা সেই সম্পর্কে তোমার 370-এ বলা হয়েছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 19। ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? এম.এ. আয়েঙ্গার, গণেশ বাসুদেব মালভাঙ্কার, হুকুম সিং, না তোমার সোমনাথ চট্টোপাধ্যায়? অবশ্যই হবে অপশন নাম্বার বি, গণেশ বাসুদেব মাভলঙ্কর। গণেশ বাসুদেব মাভলঙ্কর। এরপর দেখো নাম্বার 20, দেখো রাজ্যসভার স্থায়ী সভাপতি কে? তাহলে রাজ্যসভার স্থায়ী সভাপতি তিনি হলেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, না লোকসভার স্পিকার? তাহলে রাজ্যসভা যখনই আসবে তোমরা মনে রাখবে উপরাষ্ট্রপতি সঠিক হবে, ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি। এরপর দেখো নাম্বার 21। কোন সংশোধনীতে ভোট দানের সময় 21 থেকে 18 করা হয়? 42, 44, 61, না 73? তাহলে 21 থেকে 18 বছরে নিয়ে আসা হয় যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, সেটি কিন্তু অপশন নাম্বার সি 61তম। তাহলে 61তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটি কিন্তু তোমার কি বলো 21 থেকে 18 করা হয়। তো এই হলো আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।